নমস্কার। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত সাহিত্য চর্চা নামক পাঠ্য বইয়ের অন্তর্গত কবি সমর সেন রচিত মহুয়ার দেশ নামক কবিতাটি পড়ার আগে কবি সম্পর্কে দু চার কথা আমরা জেনে নেব। কবি সমর সেন জন্মগ্রহণ করেন 1916 সালে। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের কৃতি ছাত্র। পিতা অরুণচন্দ্র সেন, পিতামহ ছিলেন ডক্টর দীনেশচন্দ্র সেন, যিনি বাংলা বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের লেখক, বাংলা সাহিত্যের একজন দিকপাল ব্যক্তি। সমর সেন বেশি দিন কিন্তু কাব্যচর্চা করেননি, কিন্তু অল্প সময়ে বাংলা কবিতায় তিনি এক স্বতন্ত্র ও স্থায়ী আসন লাভ করেছেন। তিনি কখনোই অগ্রজ কোনো কবিকে অনুসরণ করেননি, আবার কখনো কারো দ্বারা প্রভাবিত হননি। তিনি নিজের প্রতিভার জোরে আধুনিক কবিতায় এক নতুন মুখ হিসাবে উঠে এসেছেন। তার মাত্র 12 বছরের যে কাব্যচর্চার সময়কাল, সেটাতে তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। তিনি বাংলা সাহিত্যের জগতে, বাংলা কাব্য জগতে তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ উপহার দিয়েছেন, যেমন গ্রহণ, কয়েকটি কবিতা, নানা কথা, খোলা চিঠি, 3 পুরুষ ইত্যাদি। আমরা যে কবিতাটি আলোচনা করব সমর সেনের মহুয়ার দেশ, এই মহুয়ার দেশ কবিতাটি নেওয়া হয়েছে কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে। এই কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1937 সালে। এখন আমরা কবিতার মধ্যে প্রবেশ করব। মহুয়ার দেশ কবিতাটি 2টি স্তবকে বিভক্ত। প্রথম স্তবকে যে চিত্র আছে, দ্বিতীয় স্তবকে তার এক বৈপরীত্যময় চিত্র ফুটে উঠেছে। প্রথম স্তবকে কি দেখলাম আমরা? দেখো কবিতাটার দিকে লেখা আছে, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কি বলছেন কবি? মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত, সন্ধ্যা বেলায় জলের যে স্রোত। যদি কখনো নদীর ধারে বা পুকুরের পাড়ে তোমরা যাও বিকেল বেলায় বা সন্ধ্যার দিকে, যখন সূর্য ডুববে, ঠিক সে সময় দেখবে সূর্যের আলো পশ্চিম আকাশ থেকে একটু লম্বাভাবে পড়ছে। সূর্যটা যখন সকালবেলায় গোল দেখায়, দুপুরবেলায় গোল দেখায় জলের মধ্যে প্রতিবিম্ব, যখন দেখবে তোমার বিকেলবেলা হয় বা সন্ধ্যের বেলা হয়, তখন সূর্যের যে আলোটা পড়ে, সূর্যটা কিন্তু আর গোল দেখায় না, ওটা কি লম্বা ধরনের দেখায়। কেমন? তাই কবি কি বলছেন দেখো, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে। এখানে অলস সূর্য কেন বলা হয়েছে? কারণ সূর্য সকালবেলায় উদিত হয়েছে, সারাদিন এই ধরনীকে তার তাপ, তার আলো প্রদান করেছে। সারাদিনের পথ চলায় যেন সে ক্লান্ত। এই পশ্চিম আকাশে যখন সে ডুবে যাবে, তখন কবির মনে হয়েছে যেন কি সূর্যটাও ক্লান্তির ফলে অলস হয়েছে। এই অলস সূর্য ছটা যখন জলের মধ্যে পড়েছে, তখন সেই সূর্যের আকৃতি কিন্তু আর গোল নাই, অনেকটা লম্বাটে। এই লম্বা সূর্যের আকৃতিকে কবি তুলনা করেছেন কার সঙ্গে? স্তম্ভের সঙ্গে। পরের লাইনে কি দেওয়া আছে? গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। অর্থাৎ পশ্চিম আকাশে সূর্য ডুববে, তার আগে সূর্যের যে ছটা জলের মধ্যে পড়েছে, সেই জলে সূর্যকে গোল না দেখে লম্বা দেখাচ্ছে। আর সূর্যের আলোটা কেমন না, গলা সোনার মতো উজ্জ্বল। সোনাকে গলালে যেমন উজ্জ্বল রং হয়, সেরকম উজ্জ্বল রং জলের মধ্যে পড়ছে। কখন? ঠিক সন্ধে ঘনিয়ে আসবে, ঠিক সে সময় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কি বলছেন? আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়। দেখে কি মনে হচ্ছে? যে অন্ধকার ঘনিয়ে আসছে, সূর্য আরো ডুবে যাচ্ছে, তখন কি দেখলাম না, আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়। অর্থাৎ আগুন লাগে বলতে এখানে সূর্যের যে আলো পড়েছে জলের মধ্যে, তার যে রংটা, সেটা আগুনের মতো লাল, আগুনের মতো রং, তাই আগুন লাগে বলা হয়েছে। কিন্তু আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসে, তাই অন্ধকার ঘনিয়ে আসার ফলে সেই আলো আস্তে আস্তে অস্পষ্ট হচ্ছে, ধূসরতাময়, অর্থাৎ ধূসরতায় পরিপূর্ণ হচ্ছে। সেজন্য কবি বলছেন, আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়। ধূসর মানে সেটা বিবর্ণতা, অর্থাৎ সূর্যের যে আলোটা স্পষ্ট ছিল, উজ্জ্বল ছিল, সেটা আস্তে আস্তে অন্ধকারটা গ্রাস করছে। এখানে মনে রাখতে হবে, কবি সারা দিনের চিত্র না ধরে সন্ধ্যাবেলার চিত্র তুলে ধরেছেন। সারা দিনের যে সজীব সতেজময় জীবন, সেটা যেন সন্ধ্যার সঙ্গে সঙ্গে কি একটা ধূসরতায় আবৃত হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কবি এখানে তুলে ধরতে চেয়েছেন। সেই উজ্জ্বল স্তব্ধতায়
আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায় সেই উজ্জ্বল স্তব্ধতায়। উজ্জ্বল স্তব্ধতা, স্তব্ধ মানে থেমে যাওয়া, চুপ হয়ে থাকা। উজ্জ্বল কি? সূর্যটার যে আলো পড়েছে সেটার উজ্জ্বল। একটু আগে কবি কি বলেন? জলস্রোতে, অর্থাৎ সূর্যের আলো পড়ছিল, জলের স্রোত বইছিল, যেন স্তম্ভের মতো সূর্যের আলোটা নড়াচড়া করছিল। আস্তে আস্তে সেটা কি হলো? সেই উজ্জ্বল স্তব্ধতায় আস্তে আস্তে পরিবেশটা কেমন হচ্ছে? স্তব্ধতাময়, অর্থাৎ চুপ হয়ে যাচ্ছে। একটা গুমট পরিবেশের সৃষ্টি হচ্ছে। যখন সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসে, এক গুমট পরিবেশের সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটা কবি এখানে বুঝিয়েছেন। দেখো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অর্থাৎ ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, বঙ্কিম মানে বাঁকা, ধোঁয়ার বাঁকা নিঃশ্বাস মানে যে ধুলো, যে তোমার ধোঁয়াটা ওড়ে, কোনো কল কারখানা যে ধোঁয়াটা উপর দিয়ে উঠে আসে, কুণ্ডুলি পাকিয়ে বাঁকা বাঁকা হয়ে উঠে আসে, এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ঘুরে ফিরে ঘরে আসে মানে কল কারখানাময় যে মধ্যবিত্ত জীবন, যে তোমার শহর কেন্দ্রিক জীবন, সেই শহর কেন্দ্রিক জীবনে কি কোনো তোমার সজীবতা নেই, সতেজতা নেই। সেখানে কি হয়? কল কারখানার যে ধোঁয়া, সেটা কি বঙ্কিম নিঃশ্বাস মানে বাঁকা বাঁকা ধোঁয়া। সেই বাঁকা ধোঁয়া কি আস্তে আস্তে গোটা পরিবেশটাকে কি করে দেয়? আমাদের অস্পষ্ট করে দেয়, ধূসরতায় পরিপূর্ণ করে দেয়। তাই কবি বলছেন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। অর্থাৎ কলকারখানার ধোঁয়া চারিদিকে ছেয়ে যায়, এটা অস্পষ্ট পরিবেশ সৃষ্টি করে। আমরা যেটা চাই সজীব সতেজ, সেটা কিন্তু থাকে না। এই নগর কেন্দ্রিক জীবনের ছবি এখানে কবি তুলে ধরেছেন। কি বলছেন? শীতের দুঃস্বপ্নের মতো। লাইনটা ভালো করে বুঝতে আমাদেরকে। শীতের দুঃস্বপ্নের মতো কবি কেন বললেন? বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে জায়গাটাতে। শীতের দুঃস্বপ্নের মতো, কোনটা দুঃস্বপ্নের মতো? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, যে ধোঁয়াটা আছে সেটা শীতের দুঃস্বপ্নের মতো কেন বলা হলো? হতে পারে এরকম যে শীতকালে মানুষ কিন্তু অনেক নিশ্চিন্তে ঘুমোয় এবং গভীরভাবে ঘুমোয়। এই নিশ্চিন্তে গভীরভাবে ঘুমাতে গিয়ে যদি কোনো দুঃস্বপ্ন যে মানুষ দেখে, তাহলে পরে কি হয়? সে তখন জেগে যায়। মানুষ কি করে? শীতকালে অনেক কিছু লেপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমোয়, কিন্তু যখন সে কোনো দুঃস্বপ্ন দেখে, তখন সে কী হয়? সেখান থেকে সে কোনো রকমে বেরিয়ে আসতে চায়, বেরিয়ে আসে কাঁথা খুলে দিয়ে। অর্থাৎ একটা দম বন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে আসতে চায়। যে শীতকালে এই লেপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর সময় যেটা দম বন্ধ পরিবেশ সৃষ্টি হয় দুঃস্বপ্ন দেখলে পরে, সেরকম একটা দুঃস্বপ্নময় পরিবেশ যেন সন্ধ্যার সঙ্গে সঙ্গে ঘনিয়ে আসছে। কোথায়? এই শহর কেন্দ্রিক পরিবেশে। সেই দমবন্ধময় পরিবেশ সৃষ্টি করছে কে? না কলকারখানার বাঁকা ধোঁয়া। এরপরেই কবি বলছেন যে শহরের বর্ণনা দিলেন, কলকারখানাময় শহরের বর্ণনা দিলেন। সেখানে কি? ধোঁয়া, বঙ্কিম নিঃশ্বাস, দুঃস্বপ্ন। এর সঙ্গে সঙ্গে তিনি ফিরে গেলেন কোথায়? তিনি চলে গেলেন সুদূর সুদূর জঙ্গলময় জীবনে। সেখানে সবুজ সতেজতা আছে। সেখানে কি দেখলাম? বলছেন, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। আমরা কবি যে জায়গায় বাস করছেন, শহরকেন্দ্রিক জীবন, সেই শহরকেন্দ্রিক জীবনের অনেক দূরে কি আছে? মেঘমদির মহুয়ার দেশ। মেঘ মদির মানে মদিরতায় পরিপূর্ণ। মহুয়া ফুল, বললাম যে মহুয়া ফুল, যার রস মানুষকে মাদকতায় মত্ত করে, সেই মহুয়ার দেশ। অর্থাৎ এই শহর কেন্দ্রিক জীবনযাপন, শহর কেন্দ্রিক ভৌগোলিক এলাকা থেকে বহু দূরে কিন্তু কবি স্মরণ করেছেন, কবি অনুভব করেছেন কি আছে? মেঘমদির মহুয়ার দেশ আছে। সমস্ত ক্ষণ সেখানে পথের দুয়ারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। সেই মহুয়ার দেশের কি জঙ্গল আছে? কিসের জঙ্গল? দেবদারুর জঙ্গল। দেবদারু গাছ অনেক বড়, লম্বা লম্বা হয়, চারিদিকে দেবদারু গাছ লাইন দিয়ে লাগানো আছে। এক দীর্ঘ রহস্য, দেখে মনে হচ্ছে একটা দীর্ঘ রহস্যময় পরিবেশ। অর্থাৎ যেখানে গাছ আছে প্রচুর দেখবে, সেখানে কিন্তু আমাদের এমনিতেই মনটা ভালো হয়, ভালো লাগে। তাই কবি এই মহুয়ার দেশে দেবদারুর জঙ্গলকে কবির কি ভালো লেগেছে, সেটা কবি স্মরণ করেছেন। কোন জায়গা থেকে এসে? এই শহরকেন্দ্রিক জীবনে বাস করে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আর কি আছে? মেঘমদির মহুয়ার দেশে কি আছে? দেবদারুর রহস্য আছে, তার সঙ্গে আছে রাত্রে এই সমুদ্রের দীর্ঘশ্বাস আছে। অর্থাৎ এতই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যে সমুদ্রের যে আওয়াজ, জলের উচ্ছ্বাস, সেটাও যেন সেখান থেকে শুনতে পাওয়া যায়। শান্ত পরিবেশে বর্ণনা এখানে দেওয়া হয়েছে। রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে মানে আন্দোলিত করে নির্জন নিঃসঙ্গতাকে। তুমি যদি একাকী বাস করো সে জায়গাতে, তুমি যদি মহুয়ার দেশে একাকী থেকে থাকো, তোমার নিঃসঙ্গতাকে কি করবে? আন্দোলিত করবে। তোমাকে একা থাকতে দেবে না, তোমাকে তোমার সঙ্গী হবে কে? দেবদারুর রহস্য, সমুদ্রের জলোচ্ছ্বাস, দীর্ঘশ্বাস, এগুলো তোমার কি সঙ্গী হবে। তার সঙ্গে মহুয়ার ফুল, তার সুগন্ধ,
তাই কবি এই শহর কেন্দ্রিক জীবন থেকে আবার পুনরায় ফিরে যেতে চেয়েছেন কোথায়? মহুয়ার জঙ্গলপূর্ণ জীবনে। সেখানে তিনি কি বলেছেন? বলছেন আমার ক্লান্তির উপর ঝরে পড়ুক মহুয়ার ফুল। আমার ক্লান্তি কেন? কারণ শহর কেন্দ্রিক জীবনে বাস করতে করতে কবির জীবন হাঁপিয়ে উঠেছে, কবি ক্লান্ত হয়ে পড়েছেন। তাই কবি ইচ্ছে যে এই ক্লান্তিময় শহর কেন্দ্রিক জীবনে আর ভালো লাগে না, আমার উপরে ঝরে পড়ুক কি মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ। অর্থাৎ মহুয়ার দেশে যে আমি জীবন কাটিয়েছিলাম, সেখানে যেমন সৌন্দর্য, সেখানে যেমন শান্ত স্নিগ্ধ এক সুগন্ধময় পরিবেশ, সেটা আবার আমার উপর ধরে পড়ুক, সেটা আমার উপরে নেমে আসুক, অর্থাৎ আমি সেখানে গেলে শান্তি পাবো। এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে কোথায়? কবিতার প্রথম স্তবকে। এরপর কবিতার দ্বিতীয় স্তবকে আমরা কি দেখলাম? দেখো কি লেখা আছে এখানে, অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। এখানে কোথায়? এখানে মানে সেই শহরকেন্দ্রিক পরিবেশ নয়, এখানে বলতে এখন সেই মহুয়ার দেশ, যে মহুয়ার জঙ্গলে কবি একদা খুব আরাম পেয়েছিলেন, আনন্দ পেয়েছিলেন, যে মহুয়ার দেশ কবির কাছে পার্থিব, সেই মহুয়ার দেশ এখন পরিবর্তিত হয়েছে। অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি, অর্থাৎ তোমার বণিক সম্প্রদায় আস্তে আস্তে কী করছে? শহর থেকে ছাড়িয়ে গ্রামগঞ্জের দিকে কলকারখানা বিস্তার করছে এবং সেখানকার যে সবুজ সতেজময় জীবন সেটাকে নষ্ট করে দিচ্ছে। এই একদা যে মহুয়ার দেশে শান্তি ছিল, সেটা আজ বিঘ্নিত হয়েছে। সেই জায়গাটাই কবি এই কবিতার মধ্যে তুলে ধরতে চেয়েছেন। কি লিখেছেন? এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। এখানে কোথায়? এই মহুয়ার দেশে নিবিড় অন্ধকারে মানে ঘন অন্ধকারময় জীবনে মাঝে মাঝে কি শুনতে পাই? আর জলোচ্ছ্বাস শুনতে পাই না, দেবদারুর রহস্য আজ অনুভব করতে পারি না, মহুয়ার ফুলের গন্ধ আর নেই। সেখানে কি দেখি? মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ মহুয়ার দেশ যে শান্ত ছিল, যেখানে সমুদ্রের দীর্ঘশ্বাস শোনা যেত, সেখানে কিন্তু আজ কলকারখানা তৈরি হয়েছে। সেই কলকারখানার ফলে কি হয়েছে? সেখানে রাতের বেলায় সমুদ্রের দীর্ঘশ্বাস নয়, মহুয়া ফুলের গন্ধ নয়, সেখানে আজকে গ্রাস করেছে কি কয়লা খনির গভীর বিশাল বিশাল শব্দ। অর্থাৎ রাতকে এখন আন্দোলিত করে সমুদ্রের দীর্ঘশ্বাস নয়, আন্দোলিত করে কলকারখানার উচ্চ আওয়াজ। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। যখন এই মহুয়ার দেশে কবি আবার ফিরে গিয়েছেন, তখন দেখছেন কি যে শিশির ভেজা সবুজ সকাল, সে গ্রামের পরিবেশ শিশির ভেজা আছে, সকালটা সবুজ, কিন্তু সেখানকার মানুষের জীবন আর সবুজ নেই, সতেজ নেই। সেখানকার মানুষগুলো কয়লা খনিতে কাজ করছে, তাদের শরীর কি ধুলোর কলঙ্ক। অর্থাৎ একটা ধুলো ক্লান্তিময় জীবন। সকালবেলায় যে সবুজ সতেজ হবে জীবনটা, তা কিন্তু নয়। সেখানকার মানুষের জীবন কি কলঙ্কময় হয়ে গেছে। কয়লা খনিতে সারা রাত কাজ করেছে কি, সে কি ক্লান্ত হয়ে গেছে। এখানে লক্ষ্য করো, প্রথম স্তবকে দেখেছিলাম কি সূর্য, অলস সূর্য, অর্থাৎ সারাদিনের পরিশ্রমের সূর্য যেমন পশ্চিম আকাশে বিকেলবেলায় ক্লান্তির এক প্রতিচ্ছবি তুলে ধরেছে, ঠিক সেরকম এখানে শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। অর্থাৎ সারা রাত কাজ করেছে, সকালবেলায় কি মানুষের শরীরের মধ্যে প্রকাশ পাচ্ছে ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন। তাদের চোখে মানে কাদের চোখে? সেই শ্রমিক মানুষদের চোখে হানা দেয় কি কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন। অর্থাৎ মহুয়া ফুলের সুগন্ধ আর মাদকতায় পরিপূর্ণ করে তোলে না, দেবদারুর রহস্য আর মনের মধ্যে আন্দোলনের সৃষ্টি করে না। সেখানে কি সেখানকার কয়লা খনিতে কাজ করা মানুষগুলোর মধ্যে একটা অনিশ্চয়তাময় জীবন, তাদের মধ্যে সবসময় হানা দেয় কি ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন। একটা দুঃস্বপ্ন অর্থাৎ মধ্যবিত্ত, অর্থাৎ শহর কেন্দ্রিক, শিল্পাঞ্চল কেন্দ্রিক মানুষের জীবনের যে ছবি, সেই ছবি এখানে তুলে ধরা হয়েছে। কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? মানে ওই তাদের কাজ আজ আছে, কাল নেই, কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে একটা দুঃস্বপ্ন, আবার কি সারা রাত কাজ করার পর তাদের শরীরটা কি সে ক্লান্ত। এই জন্যই বলা হয়েছে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কি সে ক্লান্ত দুঃস্বপ্ন। অর্থাৎ এই কবিতার মধ্যে যে বিষয়টা আমরা দেখতে পেলাম, প্রথম স্তবকে তিনি শুরু করলেন এক অলস সূর্যের ছবি দিয়ে, তারপরে তিনি ফিরে গেলেন চেতনাময় জগতে কি মহুয়ার দেশে। কিন্তু দ্বিতীয় স্তবকে তিনি আবার বললেন যে মহুয়ার দেশে গিয়েছিলাম, সেখানে আনন্দ ছিল, সেখানে সবুজ ছিল, সতেজতা ছিল, কিন্তু আজ আর নেই। সেখানে কি? সেখানে আজ কিন্তু কলকারখানা তৈরি হচ্ছে, সেখানকার মানুষগুলোর জীবনও কিন্তু আজ ধুলোর কলঙ্কই পরিপূর্ণ হয়েছে। এই হলো মহুয়ার দেশ কবিতা। মহুয়ার দেশ কবিতার মূল বিষয়বস্তু। কবিতাটি তোমরাও আরেকবার, দুবার, তিনবার, বারবার পড়বে। পড়ে কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জানাবে, আমি আবার সেই জায়গাগুলো বলার বা বোঝানোর চেষ্টা করব।
এর আগে আমরা উচ্চ মাধ্যমিকের যে যতগুলো কবিতা আছে সবগুলোই পড়িয়েছিলাম, শুধুমাত্র মহাভারত দেশটা বাকি ছিল, এটা বোঝানো গেল।